এই চরতলা অঞ্চলে মাইক্রোফোনের আওয়াজ যতদূর যাচ্ছে প্রত্যেককে নমস্কার। তিনি তৃণমূল হতে পারেন, তিনি সিপিএম হতে পারেন, তিনি কংগ্রেস হতে পারেন, তিনি কোনো দল না হতে পারেন। আমার সশ্রদ্ধ নমস্কার মঞ্জু বসুকে, যিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর পা ছুঁতে গিয়েছিলেন, তাকে প্র্যাকটিক্যালি মঞ্চ থেকে অপদস্থ করা হয়েছে। আমার শ্রদ্ধা মলয় ঘোষকে, তিনি উত্তর ব্যারাকপুর পৌরসভার অত্যন্ত কৃতি একজন চেয়ারম্যান। আমি সবাইকে নমস্কার জানিয়ে আমি আজকে আমার কিছু কথা বলতে এসেছি। দেখুন, আমি ভারতীয় জনতা পার্টি আর নেতা নই, সক্রিয় কর্মীও নই, একজন গোড়া সমর্থক। অনেকে আমাকে প্রশ্ন করে, আরে আপনি সম্ভব, আপনি সাংবাদিক, আপনি কেন মাইক্রোফোন ধরছেন? আরে সমর্থকের মাইক্রোফোন ধরা যায় না? 100 যে দেশের প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী, তার জন্য সব কিছু করা যায়, কারণ তিনি আমারও প্রধানমন্ত্রী। যেভাবে 2011-এ ভেবেছিলাম আমারও মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তার মর্যাদা রাখেননি। দেখুন, হতে পারেন তিনি অন্য রাজনৈতিক দলের, মঞ্জু বসু, বিকাশ বসু স্কুল 2001-এ জিতলেন, সম্ভবত 2006-এ জিতেছেন কি জিতেনি আমি মনে নেই, 2011-এ জিতেছিলেন, 2016-এ আমি যদি ভুল না বলি, আপনারা অনেক সচেতন, মধুসূদন চৌধুরী জিতেছিলেন, 2021-এ জিতেছিলেন। তিনি কি অপরাধ করেছেন বলুন তো? আপনি তাকে টিকিট দেবেন না, কিন্তু ওইভাবে ধর্মতলার যে মাচায় বসে এসআইআরের বিরোধিতা করছিলেন, সেই মাচায় মঞ্জু বসু উঠে আপনার পায়ে হাত দিয়ে প্রণাম করতে গিয়েছিলেন। আর আপনার সিকিউরিটি যিনি, আপনি তো দূর করে তাড়িয়ে দিলেন মঞ্জু বসুকে। আপনার সিকিউরিটি যিনি, তিনি পর্যন্ত একজন মহিলা বিধায়িকার, এত বছরের বিধায়িকা, তাকে হাত ধরে টেনে সরিয়ে দিলেন। মঞ্জুদি, আমি যতদূর দেখেছি, ভিডিওটা বারবার দেখেছি, কেন আমার মঞ্জু বসুর সঙ্গে উনি আলাপ ছিল না। তারপরে যখন উনি মঞ্চের কোণে বসতে গিয়েছিলেন, মুখ্যমন্ত্রী উঠে তাকে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছেন। এই অসম্মানটা কোনো তৃণমূল নেত্রীর নন, বিধায়িকার নন। এই অসম্মানটা প্র্যাকটিক্যালি একজন মহিলা, একজন নারী। আরেকজন কে করছেন, তিনিও মহিলা। আবার সেই মহিলা 31 বছরের ডাক্তার কন্যার মৃত্যুর পর অপরাধীকে লুকোনোর জন্য চেষ্টা করেছিলেন। সেই 31 বছরের ডাক্তার কন্যার যেখানে বাড়ি, সেখান থেকে আমি এসেছি, আমি সেই অঞ্চলেরই বাসিন্দা। আমি আজকে আপনাদের কাছে শুধু একটা কথা বলবো, যে দেখুন, এই নির্বাচনটা না একটা ধর্মযুদ্ধ। সে ধর্মটা হিন্দু বা মুসলমান ধর্মের নয়, মনুষ্যত্বের ধর্মযুদ্ধ। একটা মানুষ কিভাবে বেঁচে থাকবেন? এই যে বাচ্চাটা এক্ষুনি মার সঙ্গে কথা বলছে, সেই বাচ্চাটা এখানে বসছিল, পাশে আরেকটি বাচ্চা বসে আছে, আপনারা অনেক মা বসে আছেন। আমাদের মাইক্রোফোনের আওয়াজ এই চরতলা অঞ্চলের আশেপাশে বিভিন্ন অঞ্চলে যেখানে যেখানে পৌঁছচ্ছে, এখানে অলোকদার বাড়ি, অলোক মুখোপাধ্যায় আমার প্রিয় ফুটবলার, তো যার খেলা দেখতে মোহনবাগান মাঠে প্রচুর ভিড় করতাম। তো সেই অঞ্চলের প্রত্যেকটি মানুষ যাদের কাছে মাইক্রোফোনের আওয়াজ পৌঁছচ্ছে, আমি তাদের কাছে প্রশ্ন করছি, আপনার ঘরে তো একটা বাচ্চা আছে, বা কারো বাড়ির বাচ্চা বড় হয়েছে, সেই বাচ্চাটা কি অপরাধ করেছে বলুন তো? এই বাংলায় জন্মেছে বলে? আমি কেন এই কথা বলছি একটু ভেবে দেখবেন। আমি বলছি বলে আপনাদের বিশ্বাস করতে পারবে। এই বাচ্চাটা, সেই বাচ্চাটা এই স্কুলে যায়, তার বাবা বা তার মা, বিশেষ করে মা, টানতে টানতে বাচ্চাটিকে নিয়ে যায় স্কুলে। ওরে দেরি হয়ে যাচ্ছে, চল 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 10:50 ঘন্টা বাজবে, 10:49, তখন 3 মিনিট বাকি, দৌড়চ্ছে কোনো রকমে গিয়ে স্কুলের মধ্যে ঢুকিয়ে দিল। 3টের সময় যখন ছুটি হচ্ছে, তখন সেই বাচ্চাটাকে নেওয়ার জন্য মা বাইরে দাঁড়িয়ে রয়েছে। এবার 4টের সময় যখন ছুটি হচ্ছে, বাচ্চাটাকে নেওয়ার জন্য মা দাঁড়িয়ে রয়েছেন, এবং তারপর সেই বাচ্চাটাকে নিয়ে আবার দৌড় 2.5 কিলোমিটার দূরে একজন প্রাইভেট টিউটারের বাড়িতে গিয়ে পৌঁছলেন। প্রাইভেট টিউটারের টিউশনি শুরু হয়ে গেছে, বাচ্চাটাকে ঢুকিয়ে দিলেন। ঢোকানোর আগে ওই প্রাইভেট টিউটারের বাড়ির উল্টো দিকে হয়তো একটা রক আছে, সেই রকে বসিয়ে বাচ্চাটাকে একটা কেক, 2টো বিস্কুট খাইয়ে, জল খাইয়ে, চা 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 ভিতরে মা বসে রইলেন বাইরে। 6টার সময় প্রাইভেট টিউটার ছাড়লো, বাচ্চাটাকে টানতে 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 নিয়ে গিয়ে বাড়িতে যখন ফেললেন, ক্লান্তিতে বাচ্চাটা খাটে শুয়ে পড়ে ঘুমিয়ে পড়েছে। মা রান্না বসালেন। ঠিক 7:30-8টার সময় বাচ্চাটাকে টেনে হিড় করে তুললেন, এবং তুদনা পড়তে বস। সকাল থেকে যে বাচ্চাটা দৌড়চ্ছে, তার ব্যাগ নিয়ে মা দৌড়চ্ছে, প্রাইভেট টিউটার, রকে বসে একটু বিস্কুট কেক খাওয়ানো, তারপর সেই বাচ্চাটাকে 8টার সময় পড়তে বসিয়ে
চিৎকার করে বলছেন ওরে বড় হতে হবে, তোকে বড় হতে হবে, একটা ভালো চাকরি করতে হবে, ফাঁকি মারিস না, ক্লাসে ফার্স্ট হতে হবে। বলেন না মানে? বলুন, জড়তলা মাইক্রোফোনে আওয়াজ, আপনি তৃণমূল করতে পারেন, আপনি সিপিএম হতে পারেন, আপনি বিজেপি হতে পারেন, আপনি কংগ্রেস হতে পারেন, আপনি যে কোনো দলের মানুষ হতে পারেন। আপনার মনে হয় না যে বাচ্চাকে মা বলে এটা? বলেন কেন? কম্পিটিশনের যুগ, আরো দৌড়াতে হবে, আরো দৌড়াতে হবে, ফার্স্ট হোক, সেকেন্ড হোক, থার্ড হোক, তুই চেষ্টা কর ফার্স্ট হোক। সব মাই চেষ্টা করেন বাচ্চাকে বড় করতে, ডাক্তার হতে, ইঞ্জিনিয়ার হতে, কিছু না হোক একটা প্রাইমারি স্কুলের শিক্ষক হতে মিনিমাম এক্সপেকটেশন থাকে না? বলুন, আমি যদি ভুল বলি বলুন। আর তারপর সেই বাচ্চা যখন বড় হয়, যখন মাধ্যমিক পাস করে ফার্স্ট ডিভিশনে, উচ্চ মাধ্যমিকে হয়তো স্টার পেল, গ্র্যাজুয়েশনে যখন ভালো রেজাল্ট করলো, মার তখন প্রত্যাশা হয় সারা জীবন কেটে বাচ্চাকে তুমি বড় করেছি। বাচ্চাটা যখন, সেই ছেলেটা যখন স্টার পাচ্ছে বা ফার্স্ট ক্লাস পাচ্ছে বা লেটার পাচ্ছে, তখন মা চিৎকার করে ছাদ থেকে দাঁড়িয়ে পাশের বাড়িকে বলছে, শুনেছিস আমার ছেলেটা স্টার পেয়েছে। মার মনে একটা প্রত্যাশা জন্মায়। তারপর সেই ছেলেটা আরেকটু বড় হয়, মাস্টার ডিগ্রি করে, সেখানে হয়তো ফার্স্ট ক্লাস পায়, নিয়ার ফার্স্ট ক্লাস মার্কস। তারপর সেই ছেলেটা, সেই মেয়েটা একটা পরীক্ষায় বসতেছে, চাকরির পরীক্ষা। ডাক্তার হওয়া হয়তো হলো না, ইঞ্জিনিয়ার হওয়া হলো না, আমি একটা চাকরির পরীক্ষা, আমার ছেলেটা বসবে। যখন সেই ছেলেটা চাকরির পরীক্ষার হলে ঢুকছে, আবার মা গিয়ে, বৃদ্ধা মা, তখন মার চুল পাকা হয়েছে, দাঁড়িয়ে রয়েছে, যে ছেলেটা আমার, খোকাটা আমার পরীক্ষা দিতে যাচ্ছে। তারপর কিছুদিন বাদে যখন রেজাল্ট বেরোচ্ছে, খোকার নাম নেই। আবার পরীক্ষা দিতে যাচ্ছে, খোকার নাম নেই। আবার পরীক্ষা দিতে যাচ্ছে, খোকার নাম নেই। আরে বয়স তো চলে যাচ্ছে, সে খোকার আর চাকরি পাওয়া হলো না। আর যখন চাকরি পাওয়া হলো না, সেই চাকরি যারা বিক্রি করছেন, তারা টুকটুক করে এসে বিধানসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন। মলয় ঘোষরা প্রার্থী হচ্ছেন না, তৃণাঙ্কুর ভট্টাচার্যরা প্রার্থী হচ্ছেন। আমি যদি ভুল বলি আপনারা বিচার করবেন। আপনারা যথেষ্ট সেন্সেবল মানুষ, আপনি তৃণমূলকে ভোট দিন, আপনি সিপিএমকে ভোট দিন, আপনি কংগ্রেসকে ভোট দিন, আপনি বিজেপিকে ভোট দিন। কেই তৃণমূল, আমি কোনো ব্যক্তিগতভাবে কাদা ছেড়ার জন্য আসিনি। আমি হাতে দুটো ডকুমেন্ট নিয়েছি। এই ডকুমেন্ট দুটো কি জানেন? প্রাপ্ত বসু শিক্ষা দপ্তর তৃণাঙ্কুর ভট্টাচার্যের সম্বন্ধে এফআইআর করেছেন। এই লোকটি চাকরি বিক্রি করেছে পাহাড়ি গোর্খা টেরিটোরিয়াল অথরিটির অধীনে যেসব প্রাইমারি স্কুলগুলোতে শিক্ষক রিক্রুটমেন্ট হয়েছে, সেখানে জালিয়াতি করেছে, তার বিরুদ্ধে অভিযোগ জমা করেছে রাজ্য শিক্ষা দপ্তর, বিকাশ ভবন, তাদের সম্বন্ধে এফআইআর করা। সেই এফআইআর এর কপিটা আমি আপনাদের কাছে নিয়ে এসেছি। আমার যদি কথা বিশ্বাস না হয়, আমি এখানকার মন্ডল নেতৃত্বকে বলবো, অনুগ্রহ করে এই কাগজটা নিয়ে যাবেন, এফআইআরটাকে জেরক্স করবেন, করে হাজারে হাজারে ঘরে ঘরে দিয়ে দেবেন। কাকে প্রার্থী করেছেন আপনারা? ছিল না মলয় ঘোষ প্রার্থী হতে পারতেন না? ছিলেন না মঞ্জু বসু প্রার্থী হতে পারতেন না? আসুন, এই কাগজ দুটো আমি নেতৃত্বকে তুলে দিচ্ছি, অনুগ্রহ করে এখনই একটু জেরক্স করে নিয়ে এসে আমাকে অরিজিনালটা ফেরত দেবে। আমি এই কথাটা বলার জন্য এসেছি, প্রার্থী ছিল না এখানে এই অঞ্চলে, তৃণাঙ্কুর ভট্টাচার্যকে প্রার্থী হতে হলো। আমি তো বলবো এই কথা, জোর গলায় বলবো, তৃণমূলকে একটি ভোট দেওয়া মানে আরেকটি চোর বাড়ানো, আরেকটা চুরি বাড়ানো, আরেকটা শিক্ষকতার চাকরি মানে চুরি বাড়ানো। অনুগ্রহ করে ওটা জেরক্স করে দেবেন, ওর কপিটা আমি নিয়ে যাবো। এটা ঘরে ঘরে নোয়াপাড়ার পৌঁছানো দরকার। আমি আজকে এই কথাটুকু বলে শুরু করলাম কেন জানেন? যে যন্ত্রণার কথা বললাম, শুধু একজন মায়ের যন্ত্রণা, একজন বাবার যন্ত্রণা। এই বাচ্চাটাকে তাহলে কি করতে হচ্ছে? 11-12 চাকরির পরীক্ষায় বসে যখন চাকরি পেল না, তখন ঝাড়খণ্ডে একটা চাকরি খুঁজতে হচ্ছে, বিহারে একটা চাকরি খুঁজতে হচ্ছে, হরিয়ানাতে একটা চাকরি খুঁজতে হচ্ছে, রাজস্থানে একটা চাকরি খুঁজতে হচ্ছে। এবং তারপর সেই বাচ্চাটির জন্য আপনি মা আপনার চুলে পাক ধরেছে, আপনি বাবা বৃদ্ধ হয়েছেন, হাঁটতে ঠিকঠাক পারেন না। যে বাচ্চাটাকে সমস্ত শ্রম দিয়ে, এনার্জি দিয়ে, অর্থ দিয়ে, নিষ্ঠা নিয়ে, পরিশ্রম করে বড় করেছেন, সেই ছেলেটাকে বা সেই মেয়েটাকে হাওড়া স্টেশন কিংবা শিয়ালদা স্টেশনে গিয়ে ট্রেনে তুলতে গিয়ে বাবা ছেলেটিকে ধরে ভেউ ভেউ করে কেঁদে বলছে, দিনে একটা বাবা ফোন করিস, আমার বৃদ্ধরা পড়ে রইলাম তোর ফোনের আশা। মা হয়তো মেয়েকে জড়িয়ে ধরে কাঁদছেন হাউ হাউ করে, তুই চলে যাচ্ছিস আমাদেরকে দেখবে। এই বৃদ্ধাবাসী পশ্চিমবঙ্গের নাম 2011 জন্য কি মমতা বন্দ্যোপাধ্যায়কে সরকার এনেছিলেন? তৃণমূল কংগ্রেসের ক্ষমতা এনেছিলেন? প্রশ্নটা করলে আপনি অপরাধী। 25,753 জন ছেলেমেয়ে যে চাকরি গিয়েছিল, কার অপরাধে গিয়েছিল? কে চাকরি বিক্রি করেছে? জানতেন না পার্থ চট্টোপাধ্যায় চাকরি বিক্রি করছেন? জানতেন না মানিক ভট্টাচার্য চাকরি বিক্রি করছেন?
জানতেন না কল্যাণময় গাঙ্গুলিরা চাকরি বিক্রি করছেন? জানতেন না? পাতা নড়লে, জল পড়লে নবান্নের খবর চায়। পার্থ চট্টোপাধ্যায় 2012 পর তাকে শিক্ষামন্ত্রী করলেন ব্রাত্য বসুকে সরিয়ে। কি কারণে? বলার জন্য কোনো ডিটেকটিভ হওয়ার দরকার নয়, চাকরি বিক্রির জন্য। 2008, 9, 10, 11, 12 চিটফান্ডে টাকা তুললাম। যখন চিটফান্ড ধরা পড়লো 2013, তখন চাকরি বিক্রিতে মন দিলাম। সেই চাকরি বিক্রি করতে করতে প্রকল্পের গুলো থেকে টাকা সরানো শুরু করলাম। ভাইপো ক্ষমতায় এলো 2014, সাংসদ হলেন। কয়লা বিক্রিতে মন, গরুর টাকা পাচারে মন, চাকরি দুর্নীতিতে মন, রেশনের চাল তোলাতে মন। বিভিন্ন ক্ষেত্রে প্রত্যেকটা সরকারি প্রকল্প থেকে কোটি কোটি টাকা লুট করে মন পড়ল। তাই মলয় ঘোষরা হারিয়ে যাচ্ছেন, মঞ্জু বসুরা হারিয়ে যাচ্ছেন, তৃণাঙ্কুর ভট্টাচার্যরা স্থান পাচ্ছেন। এটাই তো বাংলার ভবিতব্য।